এটা সেম ফোরের ট্যাক্সেশন 1-এর ক্লাস নাম্বার 3। আমরা পড়াচ্ছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তার মধ্যে মেইনলি লেট আউট পোর্শনটা। আমি যে 4টে এক্সাম্পল পাঠিয়েছিলাম সলিউশন সহ, তার মধ্যে 3টে আগের দিন আমি বুঝিয়েছি। আজকে চতুর্থ সিচুয়েশনটা, ফোর্থ সিচুয়েশনে প্রথম করিয়েছি যে যেখানে আনরিয়েলাইজ রেন্টও নেই, ভ্যাকেন্সি পিরিয়ডও নেই, ঠিক আছে। তারপরে করিয়েছি যেখানে আনরিয়েলাইজ রেন্ট আছে কিন্তু ভ্যাকেন্সি পিরিয়ড নেই। থার্ড করিয়েছি যেখানে আনরিয়েলাইজ রেন্ট নেই কিন্তু ভ্যাকেন্সি পিরিয়ড আছে। চতুর্থ হচ্ছে দুটোই আছে, আনরিয়েলাইজ রেন্টও আছে, ভ্যাকেন্সি পিরিয়ডও আছে। তা অঙ্কটার মধ্যে দেখে নে, ফাইন্ড আউট, একবার সামনে অঙ্কটা দেখবি। ফাইন্ড আউট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু ইন রেসপেক্ট অফ দ্য ফলোইং প্রপার্টিস। 3টে হাউস দেওয়া আছে, ঠিক আছে। তো এবারে আমরা ঘর কেটে নিই। আচ্ছা, 3টে হাউস। এবার আমরা প্রথম স্টেপে যাব, কি তোমার হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এ, দেখো দেওয়া আছে ভ্যালু ডিটারমিনড বাই মিউনিসিপ্যালিটি, তার মানে এটাই হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু, 500, 800 আর 600 রুপিজ ইন 1000, 500, 800 আর 600। ফেয়ার রেন্ট দেওয়া আছে, দেখো লেখা আছে রেন্ট অফ সিমিলার প্রপার্টি ইন দ্য সেম লোকালিটি, তার মানে এটার মানেই হচ্ছে ফেয়ার রেন্ট, একই ধরনের মানে একই লোকেশনে একই ধরনের প্রপার্টির ভাড়া। 400, 900 আর 600। এ অ্যান্ড বির মধ্যে যেটা হায়ার সেটা বেরিয়ে গেল, এখানে 500, এখানে 900, এখানে 600, দুটো একই আছে তাই। স্ট্যান্ডার্ড রেন্ট আছে 700, 720, 700। এবার এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা আমরা লিখবো, তাহলে প্রথমটায় আসবে 500, তারপরেরটায় আসবে 720, এর পরেরটায় আসবে 600। 500, 720, 600 আমার স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 1 মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমার বেরিয়ে গেল। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করি, এআরআরটাকে বসাই। এআরআরটা যে বসাই, ভ্যাকেন্সি পিরিয়ড বাদ দেই না, আমরা অ্যানুয়াল রেন্ট সারা বছরে যতটা রেন্ট পাওয়ার কথা তার থেকে আনরিয়েলাইজ রেন্টটা মাইনাস করে বসাই, মনে থাকবে। এআরআর রেন্ট, দেখো তোমার
অ্যানুয়াল রেন্ট রিসিভেবল দেওয়া আছে কত, হাউস ওয়ানে 600 আর আনরিয়েলাইজ রেন্ট হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এইভাবেও লিখতে পারো। এরকম ভাবে লিখতে পারো, এআরআর দেওয়া আছে 600, 720, 720 এই দেওয়া আছে। এখান থেকে লেস করো আনরিয়েলাইজড রেন্ট, প্রথমটায় দেওয়া আছে 10, তারপরটায় কিছু নেই, তারপরে আছে 150 হলো, তাহলে থাকছে 590, 720, তারপরে হচ্ছে 570 বেরোলো। হলো, এবার শুধু আনরিয়েলাইজ রেন্টটাকে বাদ দিয়ে বসালাম। এবার কি দেখবো, স্টেপ 1 এর ভ্যালু আর স্টেপ 2 যে ভ্যালু, এই দুটো ভ্যালু মধ্যে কোনটা বড়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, তার মানে হচ্ছে 590, এই দুটো একই আছে। আর এখানে বড় কোনটা, এখানে বড় হচ্ছে, এই অঙ্কটার মধ্যে মনে হয় কোথাও একটা গন্ডগোল আছে। এই অঙ্কটার মধ্যে বড় হচ্ছে 720 ছিল আর আনরিয়েলাইজ রেঞ্জ ছিল 150। তাহলে এখানটায় বড় আসছে 600। ঠিক আছে, এখানে বড় আসছে 600, স্টেপ 1 এর ভ্যালু এই তিনটে, এখানে বড় আসছে 600 টাকা। বোঝা গেছে? অঙ্কটা দেখে নিবি তো সলিউশনে একটু ভুল আছে মনে হয়। ওখানে দুটোর মধ্যে বড় হচ্ছে তোর 600, ঠিক আছে, কারণ 600 আর 570 এর মধ্যে বড় হচ্ছে 600টা, তাহলে এখানে 600টা বসবে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে যেখানে দেখা যাবে যে তোমার এআরআর যেখানে বড় আসছে, সেক্ষেত্রে ভ্যাকেন্সি পিরিয়ডের যে লস অফ রেন্ট সেটা বাদ যাবে। কিন্তু যেখানে আরইআর বড় আসছে, সেখানে ভ্যাকেন্সি পিরিয়ডের লসটা বাদ দেওয়া যাবে না। বোঝা গেল? যেখানে মনে রাখো, এখানে স্টেপ 1-এ তোমার হচ্ছে, এখানে স্টেপ 1 এর ভ্যালু 500 আর এখানে 590, বড় কোনটা, 590, এটাকে আনলে এখানে দুটোই সমান, আমি এখানে আনলাম। এখানে হচ্ছে আরইআরটা তোমার হচ্ছে বড়, ঠিক আছে, সুতরাং এখানে আরইআরটাকে আমি এখানে আনলাম। এবার হচ্ছে এই দুটোর ক্ষেত্রে লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি বাদ যাবে, কিন্তু এটার ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে ভ্যাকেন্সি পিরিয়ড ছাড়াই, ভ্যাকেন্সি পিরিয়ডটাকে যদি আমি না ধরি, তাতেই ওর রেন্টটা কম, তাতেই ওর রেন্টটা কম। ঠিক আছে, সুতরাং ভ্যাকেন্সি সেখানে আর ভ্যাকেন্সির জন্য যে লসটা, সেই লসটাকে আর মাইনাস করা যাবে না। কিন্তু এখানে হচ্ছে কি, ভ্যাকেন্সি ছাড়াই, ভ্যাকেন্সি হওয়ার আগে ওর রেন্টটা বড়, ভ্যাকেন্সি দিলে সেটা কমে যাবে, সেই জন্য সেই লসটা মাইনাস করা হবে। এখানেও তোমার হচ্ছে তাই, এখানে বড় আছে, ভ্যাকেন্সি দিলেই ও কমে যাবে গিয়ে, কিন্তু এখানে হচ্ছে ও ভ্যাকেন্সির আগেই ও নিজেই কম, সুতরাং তখন এই রেন্টটা তোমার এখানে আসবে। এটা মনে থাকবে।
প্রথম হাউসের ভ্যাকেন্সি পিরিয়ড হচ্ছে 5 মান্থস, তাহলে 590 তো না, ওর ছিল রেন্ট ছিল হচ্ছে 600 ইন্টু 5/12 করলে হচ্ছে 250। আচ্ছা, এর রেন্ট ছিল কত? 720। এর তো কোনো ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি ছিল, এর ভ্যাকেন্সি আছে 3 মাস, 3/12 180। আর এর ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি বাদই যাবে না। বোঝা গেল? জিনিসটা হচ্ছে বলা হয়েছে, রুলটাতে কি বলা হয়েছে, যদি ভ্যাকেন্সি ছাড়া অন্য কোনো কারণে এআরআরটা কম হয় রিজনেবল এক্সপেক্টেড রেন্টের তুলনায়, অ্যাকচুয়াল যেটা সেটা, তখন তোমার হচ্ছে, তখন আরইআর যেটা আছে সেটাকে তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু ধরতে হবে। মনে রাখবে, ভ্যাকেন্সি, একমাত্র ভ্যাকেন্সির কারণে যদি যে রেন্ট রিসিভড যেটা, সেটা তোমার হচ্ছে স্টেপ 1 এর ভ্যালু থেকে কম হয়, তখন ওই এআরআরটাই হবে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। যদি ভ্যাকেন্সি ছাড়া অন্য কোনো কারণে তোমার এআরআরটা কম হয়, তখন কিন্তু তোমার আরইআর হবে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে খেয়াল করে দেখো, এখানে ও এমনিই কম, ঠিক আছে, এখানেও এমনিই কম যাচ্ছে, যার ফলে কি হচ্ছে তোমার, তখন তুমি এখানে 600-কে নিয়ে কিন্তু এখান থেকে তুমি আর ভ্যাকেন্সিটা বাদ দিতে পারবে না। কিন্তু এখানে খেয়াল করো, এ তো কম নয়, এ সমান সমান, ভ্যাকেন্সি দিলে ও কমে যাবে গিয়ে, এই জন্য ওর ক্ষেত্রে বাদ হলো। এবার দেখো, এটার থেকে বড় আছে, ভ্যাকেন্সি দিলে ও কমে যাবে, এই জন্য কমটাই হচ্ছে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। এইটা হচ্ছে তোমার রুল, ভালো করে দেখে নাও। তো এটা খেয়াল কর, তোদের যে সলিউশনটা পাঠিয়েছি ওখানে একটু ভুল আছে, ওখানটা একটু ভুল আছে, একদম লাস্টে গিয়ে এই যে 4 নম্বর সলিউশনটায় একটু দেখবি যে লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি, ঠিক তার আগে হায়ার অফ দ্য স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, ওখানে লেখা আছে 590, 720 আর 570, তো ওটা 570 হবে না, হবে হচ্ছে 600, ঠিক আছে, ওটা তোরা একটুখানি কারেকশন করে নে, ওটা হবে 600, গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে 600, এখানটা একটু ভুল হয়েছে, ঠিক আছে, সরি, আমি সরি বলছি, কারণ এটা তো আমাকে করতে হয়, করে তারপরে পাঠাতে হয়, অতটা দেখতে পারিনি। খেয়াল রাখবি যে এইখানে এই সলিউশন যেটা তোদের করে দিয়েছি, পাঠিয়েছি, সেখানে ভালো করে মনে রাখবি ওই লাইনটা তোর হচ্ছে হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, লাস্ট হাউসটা হাউস নাম্বার 3 হবে 600 টাকা, তাহলে লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি হবে না, তাহলে 600টাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। রুলটা আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে বলেছে যে এআরআর যদি ভ্যাকেন্সির কারণে স্টেপ 1 এর থেকে কম হয়,
তাহলে এআরআরটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। মনে থাকবে, এআরআর যদি ভ্যাকেন্সির কারণে স্টেপ 1 এর ভ্যালু থেকে কম হয় তাহলে এআরআরটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আর যদি অন্য কোনো কারণে, ভ্যাকেন্সি ছাড়া অন্য কোনো কারণে কম হয় তাহলে স্টেপ 1 এ যেটা আরইআর সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার ভালো করে খেয়াল করে দেখো, আনরিয়েলাইজ রেন্ট বাদ দেওয়ার পরে 590 স্টেপ 1 এর ভ্যালু থেকে বড়, এখান থেকে ভ্যাকেন্সি বাদ দিলে কি হবে, ও কম হয়ে যাবে। সেই জন্য এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার এই রুলটা মাথার সময় একদম সিম্পল, এত জটিল করার দরকার নেই। আনরিয়েলাইজ রেন্টটাকে বাদ দিবি, পরিষ্কার বাদ দিবি, আনরিয়েলাইজ রেন্ট যার যার আছে বাদ দিয়ে দিবি এআরআর থেকে, দিয়ে এবার স্টেপ 1 এর সঙ্গে স্টেপ 2 কম্পেয়ার করবি। কম্পেয়ার করে যেটা বড় সেই বড়গুলোকে বসিয়ে দিবি। সব বড়গুলোকে বসিয়েছি এখানে। 500 590, 590 বড়, 720 720 দুটোই এক, বসিয়ে দিলাম 720। এখানে হচ্ছে তোমার 600 আর 570, বসিয়ে দিলাম 600 বড়। এবার মনে রাখতে হবে যে এটাও এআরআর, এটাও এআরআর, এটা হচ্ছে কি এআরআর নয়, এটা হচ্ছে আরইআর। আরইআর এর থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট বাদ যায় না। আরইআর থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট বাদ যায় না, যায় এআরআর থেকে। ঠিক আছে, এআরআর থেকে তোমার বাদ যাবে। এবার বাদ দেওয়ার সময় মনে রাখবে, ধরো এইটার ভ্যাকেন্সি পিরিয়ড ছিল 5 মাস, 5/12, 5/12 কি এটার উপরে করবে? করবে না, কারণ এটা 12 মাসের রেন্ট নয়। 12 মাসের রেন্ট হচ্ছে এটা, এটার উপরে 5/12 করবে, এটার উপরে 5/12 নয়। ঠিক আছে, এখানে তোমার ভ্যাকেন্সি ছিল তোমার হচ্ছে 3 মাস, এখানে আনরিয়েলাইজ রেন্ট নেই, সুতরাং এটাই 12 মাসের রেন্ট, এটার উপরে করবে না, করবে এটার উপরে। 3/12 এখানে বসালাম। ভুলেও আনরিয়েলাইজ রেন্ট বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা আছে এটার উপরে করবে না, করবে তলায় 12 বসাতে গেলে 12 মাসে তোমাকে রেন্টই ধরতে হবে। এটার উপরে করবে 5/12, এটার উপরে করবে তোমার হচ্ছে 3/12 করে এখান থেকে বাদ দেবে। বোঝা গেছে? অঙ্কে একটুখানি কারেকশন করে নেবে। ভুলেও 590 এর উপরে করবে না, এটার উপরে আনরিয়েলাইজ রেন্ট বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা তার উপরে ভ্যাকেন্সি করবে না, করবে অরিজিনাল 12 মাসের রেন্টটার উপরে। ঠিক আছে, এটা মনে থাকবে, দেখে নাও একবার। এবার আমি পরের অঙ্কে যাব। আচ্ছা দেখো, একটা অঙ্ক পাঠানো হয়েছে ইলাস্ট্রেশন 4। আচ্ছা, অঙ্কটা দেখো, লেখা আছে অনিরুদ্ধ হ্যাজ এ প্রপার্টি হুজ মিউনিসিপাল ভ্যালুয়েশন ইজ ₹1,30,000 পার অ্যানাম। তার মানে মিউনিসিপাল ভ্যালুটা বলে দিল, কিন্তু বাড়িটা কোথায় বলেনি। তার মানে মেট্রো না নন মেট্রো বলেনি, তা আমরা নন মেট্রো ধরবো। নন মেট্রো মানেই এটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর নেট দুটোই একই। দ্য ফেয়ার রেন্ট 1,10,000 পার অ্যানাম, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 1,20,000 টাকা পার অ্যানাম। দ্য প্রপার্টি ওয়াজ লেট আউট ফর এ রেন্ট অফ ₹11,000 পার মান্থ থ্রু আউট দ্য প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, আনরিয়েলাইজ রেন্ট
ছিল 11,000 টাকা, অ্যান্ড অল কন্ডিশনস প্রেসক্রাইব বাই রুল 4 আর স্যাটিসফাইড। আর আগের দিন আমি রুল 4টা বলেছিলাম যে আনরিয়েলাইজ রেন্টকে ডিডাকশন পেতে গেলে, বাদ দিতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় সেগুলো পূরণ করেছে। হি পেইড মিউনিসিপাল ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 10% অফ মিউনিসিপাল ভ্যালুয়েশন, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল 40,000 ফর দ্য ইয়ার। আচ্ছা, মনে রাখবে হাউস লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের অ্যামাউন্ট যে আমরা বাদ দিই সেকশন 24B-তে, সেখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড, যত খুশি তুমি যা ইন্টারেস্ট তুমি পেমেন্ট করবে পুরোটাই ওখানে ছাড় পাবে। কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে একটা লিমিট করা আছে, রুল আছে, সেটা যখন সেলফ অকুপাইড প্রপার্টি আমি করাবো তখন সেই সময় আমি এটা শেখাবো, ঠিক আছে? কম্পিউট দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ অনিরুদ্ধ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। তো প্রথমে একটা হেডিং করো, এটা ইলাস্ট্রেশন 4। Computation of income from house property of Sri Anirudh, a resident individual for the assessment year 2020-21 relating to previous year 2019-20। ঠিক আছে, এর এতক্ষণ গ্রস অ্যানুয়াল ভ্যালু করছিলাম, এবার হচ্ছে পুরো ইনকামে যাচ্ছি। লিখতে হবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ অ্যাসেসির নাম শ্রী অনিরুদ্ধ, তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা বলতে হবে, অঙ্কে বলা না থাকলে ধরে নিবি ও ইন্ডিয়াতেই থাকে সবসময়, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ইন্ডিয়াতে বসবাসকারী, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার। 20-21 অ্যাসেসমেন্ট ইয়ার হলে প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2019-20। আচ্ছা, এবার প্রপার্টি স্ট্যাটাসটা লিখবি, লেট আউট হাউস প্রপার্টি, বাড়িটা হচ্ছে ভাড়া দেওয়া, এটা লিখলাম। এরপরে আমরা যাব যথারীতি স্টেপ 1-এ। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে 1,30,000, ফেয়ার রেন্ট দেওয়া আছে 1,10,000, দুটোর মধ্যে বড় 1,30,000, A and B, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে 1,20,000, লোয়ার অফ দ্য অ্যাবাভ হচ্ছে 1,20,000। বেরোলো, দুটোর মধ্যে বড় 1,30,000, এ আর বির মধ্যে স্ট্যান্ডার্ড রেট 1,20,000, এবার দুটোর মধ্যে যেটা ছোট 1,20,000। এবার আসছে স্টেপ 2, ARR, অ্যানুয়াল রেন্ট তোকে অঙ্কে দেওয়া আছে 11,000 টাকা করে 12 মাস, 11,000 ইন্টু 12, এই তো 11,000 টাকা করে পার মান্থ ভাড়া দেওয়া, তাহলে আসছে 1 লক্ষ কত আসবে, 1,32,000 লেস আনরিয়েলাইজড রেন্ট দিয়েছে 11,000,
তাহলে থাকছে 1,21,000। ঠিক আছে, তাহলে 1,32,000 এআরআর, তার থেকে আনরিয়েলাইজড রেন্ট বাদ দিলাম, তাহলে 1,21,000 এলো। এবার এই দুটো ভ্যালুর মধ্যে যেটা বড় সেটা হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। Gross annual value higher of step 1 and step 2, দুটোর মধ্যে যেটা বড় এটা বাইরে যাবে। 1,21,000। দেখো বোঝা গেল কিনা, দেখে নাও। আচ্ছা, এখান থেকে বাদ যাবে কি মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য অ্যাসেসি কত বলেছে? 10%। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু হচ্ছে 1,30,000, তার 10% বাদ যাবে। তাহলে হচ্ছে 13,000। (1,08,000) এটা হচ্ছে নেট। এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এটা তো রুলটা তাই, গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটা বেরোবে তার থেকে মিউনিসিপাল ট্যাক্স এবং অন্যান্য যে সার্ভিস ট্যাক্স এর আগে করিয়েছিলাম, ওয়াটার ট্যাক্স, সুয়ারেজ ট্যাক্স, এগুলো যদি যে বাড়ির মালিক সে যদি পেমেন্ট করে তবেই কিন্তু এখান থেকে বাদ যাবে। অনেক সময় চুক্তি অনুযায়ী ভাড়াটে পেমেন্ট করে, সুতরাং ভাড়াটে পেমেন্ট করলে এখানে কিন্তু ছাড় পাবে না, কারণ ভাড়াটের ইনকাম ক্যালকুলেশন হচ্ছে না, হচ্ছে বাড়ির মালিকের। মালিক যেটা পেমেন্ট করবে সেইটাই তোমার মাইনাস যাবে। ধরো এটার মধ্যে অর্ধেক টাকা ভাড়াটে দিল, অর্ধেক বাড়ির মালিক দিল, তাহলে কিন্তু এখানে বাদ যাবে কত? ভাড়াটের পোর্শনটা বাদ যাবে না, ভাড়াটে যেটা দিয়েছে বাদ যাবে না, বাড়ির মালিকের পকেট থেকে যেটা খরচা হয়েছে এর অর্ধেকটা সেটাই কিন্তু বাদ যাবে। খেয়াল থাকবে এটা। আচ্ছা, এবার নেক্সট deductions under section 24 A এবারে কম্পালসারি ডিডাকশন হচ্ছে সেকশন 24 এ এনএভি থেকে, ন্যাভ থেকে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। এখন হয় কি, বাড়ি থাকলে কি হয়, বাড়ির পিছনে অনেক খরচা হয়, বাড়ির ইন্স্যুরেন্স আছে, তারপরে বাড়ির রিপেয়ার মেনটেনেন্স আছে, অনেক নানা রকমের খরচা থাকে। ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ পেমেন্ট থাকে, কি ইয়ে থাকে, গ্রাউন্ড রেন্ট থাকে, অনেক কিছু থাকে। সেই অ্যাকচুয়াল খরচাকে বাদ দেওয়া হয় না, অ্যাকচুয়াল খরচাকে ইনকাম ট্যাক্স ধরে না। ইনকাম ট্যাক্স বলে নেয় খরচা যাই হোক কিংবা না হোক, যাই হোক না কেন, তুমি নেট অ্যানুয়াল ভ্যালু 30% ছাড় পাবে। তাহলে 1,08,000 30% করো, 30%টা ফিক্সড। হচ্ছে 32,400, ইনার কালামে রাখো। আর বিতে পাবে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, সেটা দেওয়া আছে 40,000।
দেখো ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, ধার করা অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট 40,000, লেখা আছে নো ম্যাক্সিমাম লিমিট, এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, যা হবে তাই। আর আরেকটা জিনিস মনে রাখবে, মিউনিসিপাল ট্যাক্স যেরকম পেড না হলে তুমি ছাড় পাবে না, বাদ দিতে পারবে না, কিন্তু ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে সেটা কিন্তু পেড হলেও ছাড় পাবে, আনপেড থাকলে মানে আউটস্ট্যান্ডিং থাকলেও তুমি ছাড় পাবে। ঠিক আছে, পেড হলেও ছাড় পাবে, আউটস্ট্যান্ডিং থাকলেও তুমি ছাড় পাবে। ঠিক আছে, মানে এবছরে যেটা আউটস্ট্যান্ডিং আছে সেটা তুমি যখন ছাড় পেলে, পরের বছরে গিয়ে যখন সেটাকে পেমেন্ট করবে তখন আর ছাড় পাবে না কিন্তু। বুঝতে পারলে? এবছরে ধরো 40,000 টাকা তুমি আউটস্ট্যান্ডিং আছে, দাওনি, কিন্তু ডিউ আছে, তুমি ছাড় নিয়ে নিলে, পরের বছর যখন পেমেন্ট করবে, পরের বছরে আবার এগেইন ওই 40,000 আর পাবে না, পরের বছরের যে ইন্টারেস্ট পোর্শনটা ডিউ হয়েছে সেটাই তুমি ছাড় পাবে, 40-80 পাবে না কিন্তু, এটা খেয়াল রেখো। কিন্তু মিউনিসিপাল ট্যাক্সের বেলায় এবছর মনে করো 13,000 টাকা, এই 13,000 টাকার মধ্যে তুমি মনে রাখো, মনে করো 10,000 তুমি 10,000 দিয়েছো, তাহলে 10,000ই ছাড় পাবে, 3,000 পাবে না। পরের বছর মনে করো ওই 3,000 আর আবার 13,000, 16,000 টাকা পেমেন্ট করেছো, পরের বছরে 16,000 টাকাই তুমি ছাড় পাবে কিন্তু। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে যে বছরে পেমেন্ট করবে সে বছরেই ছাড় পাবে, কিন্তু ইন্টারেস্ট অন লোনটা আউটস্ট্যান্ডিং থাকলেই যেহেতু ছাড় পেয়ে যাচ্ছ, পরে পেমেন্ট করলে ওই ছাড়টা আর দ্বিতীয়বার পাবে না। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের পেমেন্টটা ছাড় পাবে না, তুমি পাবে যে কারেন্ট ইয়ারের ইন্টারেস্টেরই ছাড়। ঠিক আছে, এটা মাথায় রাখো, দেখে নাও। তোদের তো এটা চার্টটা ক্লাসে দেওয়া ছিল, ঠিক আছে, এই চার্টটা বার করে একটু দেখে নিবি, দেখে নিলেই হবে। এবার পরের অঙ্কটায় চলে যাই। এটা হচ্ছে ইলাস্ট্রেশন 5। দেখো, গণেশ হ্যাজ এ প্রপার্টি হুজ মিউনিসিপাল ভ্যালুয়েশন ইজ 2,50,000 পার অ্যানাম। অ্যাসেসির নাম হচ্ছে গণেশ, ওর হাউস প্রপার্টির মিউনিসিপাল ভ্যালু হচ্ছে 2.5 লক্ষ টাকা বছরে, ফেয়ার রেন্ট হচ্ছে 2 লক্ষ টাকা বছরে, আর স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 2,10,000 টাকা, এবং প্রপার্টিটা লেট আউট করা হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে 20,000 টাকা পার মান্থ। ঠিক আছে, however the tenant vacated the property on 31/1/2020। তার মানে দেখো, বছর শুরু হয়েছে কবে? 1 এপ্রিলে, মানে 1 এপ্রিল 2019-এ, বছর শেষ হবে কবে? 31 মার্চ 2020-তে। তাহলে তার ঠিক 2 মাস আগে, 31 মার্চ 2020, 2 মাস আগে 31 জানুয়ারিতে যে ভাড়াটে, সে বাড়িটা খালি করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবং ভাড়া হচ্ছে 20,000, তার মানে কত হচ্ছে? 10 মাস ভাড়াটে ছিল। আর তাহলে বাকি 2 মাস কি ছিল? বাকি 2 মাস বাড়িটা ফাঁকা ছিল, ভ্যাকেন্সি পিরিয়ড। আর কি বলেছে? আনরিয়েলাইজ রেন্ট হচ্ছে 20,000, এবং ভাড়াটে ওই আনরিয়েলাইজ রেন্ট 20,000 টাকা 1 মাসের ভাড়া, সেটা না দিয়ে বাড়িটা ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, ও মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে মিউনিসিপাল ভ্যালুর 8%, আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল হচ্ছে 65,000 টাকা পুরো বছরে। এবার এই অঙ্কটার মধ্যেও তোমার কিন্তু আবার সেই আনরিয়েলাইজ রেন্টও আছে, ভ্যাকেন্সি পিরিয়ড আছে। এবার দেখি জিনিসটাকে বুঝতে পারো কিনা।
হ্যাঁ, নামটা পাল্টে দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত তো একই থাকবে। এই জন্য আমি আর লিখলাম না, দেখে নাও একবার। তোমার কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী গণেশ এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 2019-20। আচ্ছা, স্টেপ 1-এ আর ইয়ার গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে 2.5 লাখ, আর ফেয়ার রেন্ট দেওয়া আছে 2 লাখ। এবার এই দুটোর মধ্যে বড় কোনটা? এ আর বির মধ্যে 2.5 লাখ বড়, 2.5 লাখ বসে গেল। এবার আসছে স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট আছে 2,10,000। এবার এই দুটোর মধ্যে ছোট কোনটা? 2,10,000। তাহলে স্টেপ 1-এর ভ্যালুটা বেরিয়ে গেল, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসছে স্টেপ 2। বাড়িটা ভাড়া দেওয়া আছে কত? 20,000 টাকা করে। এখানে আমি 10 মাস ধরবো না 12 মাস ধরবো? কারণ নিয়মটা হচ্ছে যে আনরিয়েলাইজ রেন্টটাকে বাদ দিতে পারো, কিন্তু প্রথমে ভ্যাকেন্সি পিরিয়ডটাকে বাদ দিতে পারবে না। পুরো অ্যানুয়াল রেন্ট নেবে, নিয়ে তার থেকে তুমি হচ্ছে আনরিয়েলাইজ রেন্টটা বাদ দাও। তাহলে বাড়িটা হচ্ছে 20,000 ইন্টু 12, তাহলে হচ্ছে 2,40,000। আর আনরিয়েলাইজ রেন্ট ছিল 20,000, তাহলে হচ্ছে 2,20,000। ঠিক আছে, দাঁড়ালো। প্লেন অ্যান্ড সিম্পল বলেছি, অন্য কিচ্ছু দেখতে না। স্টেপ 1-এর ভ্যালু হচ্ছে এটা, আর স্টেপ 2-র ভ্যালু হচ্ছে এটা। এবার দুটোর মধ্যে কোনটা বড় তাকিয়ে দেখো ভালো করে। 2,20,000। আমি কি বলেছি? স্টেপ 2 যদি বড় হয় তাহলে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটা বাদ যাবে, আর যদি স্টেপ 1 বড় হয় ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট বাদ যাবে না। ভালো করে মনে রাখবে, স্টেপ 2-র ভ্যালু যদি বড় হয় ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট বাদ যাবে, যদি স্টেপ 1 বড় হয় ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট বাদ যাবে না। ঠিক আছে, তাহলে স্টেপ 2টা বড়, ঠিক আছে। তাহলে এখান থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটা বাদ দেবো। বাড়িটা 2 মাস ফাঁকা ছিল, 31শে জানুয়ারি ভাড়াটে চলে গেছে, তাহলে ফেব্রুয়ারি মাস 2 মাস ফাঁকা। 2 মাসের ভাড়া ওর ভাড়া যদি থাকতো তাহলে ও পেতো কত? 20,000 ইন্টু 2, 40,000। তাহলে এখান থেকে বাদ গেল 1,80,000 হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে কি যাবে বাদ? এরপরে স্টেপ মিউনিসিপাল ট্যাক্স পেড। কত পার্সেন্ট বলেছে? 8%।
গ্রস মিউনিসিপাল ভ্যালু 2.5 লাখ, তার 8%। হচ্ছে 20,000। এটা হচ্ছে নেট। হ্যালো, এই আমি এখন রেকর্ডিং করছি, এখন রাখ। এখানে 2.5 লক্ষ টাকা গ্রস মিউনিসিপাল ভ্যালু, তার 8%, 20,000 বাদ দিলে নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল। এবার এখান থেকে দুটো ডিডাকশন 24-এ, সেকশন 24-এ একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 30% এটার উপরে, আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল যেটা দেওয়া আছে সেটা স্টেট, কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। ঠিক আছে? লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। দেখে নাও।
আচ্ছা, দেখে নিয়েছি যেটা। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করবি, আর হোয়াটসঅ্যাপ আছে, সেখানে প্রশ্নটা দিতে পারিস, আমি উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ শুরুর দিকে একটুখানি অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে পরপর অঙ্ক করতে করতে ঠিক হয়ে যাবে দেখবি। একটা জায়গায় শুধু ক্রিটিক্যাল, ওই ভ্যাকেন্সি পিরিয়ডের এটা। আর যদি বড় হয় তাহলে কোনো ভ্যাকেন্সি পিরিয়ড লেস হবে না, যদি এআরআরটা বড় হয় তাহলে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটা বাদ চলে যাবে। এইটা একদম সিম্পল মাথায় রাখবি, আর কিচ্ছু নয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আরেকটা ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশন 7-এর একটা অঙ্ক দিয়েছি, ওটার সলিউশন আজকে আমি পাঠাইনি, ওটা আজকেও আমি করছি না। ওটার সলিউশনটা আমি পাঠাবো, ওর সঙ্গে আরও একটা দুটো অঙ্ক যুক্ত করে, কারণ এরপরে তো আমরা সেলফ অকুপাইডে যাবো, তার রুল টুল নিয়ে সেগুলো আমি পরের ক্লাসে পাঠাচ্ছি, কালকে কিংবা পরশুতে পাঠাচ্ছি, তার সঙ্গে ভিডিও আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।